এমন একটি পৃথিবীর কথা কল্পনা করুন যেখানে আপনি শিকারী নন, বরং শিকার। প্লাইস্টোসিন যুগে আপনাকে স্বাগতম। এমন এক সময় যা ২৫ লক্ষ বছর থেকে মাত্র ১১,৭০০ বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল চরম প্রতিকূলতার এক ভূখণ্ড, যেখানে মাইলের পর মাইল পুরু বরফের স্তর পৃথিবীকে এক হিমশীতল কবজায় আটকে রেখেছিল এবং বাতাস নিজে ছুরির মতো ধারালো মনে হতো। এটি ছিল বিশালাকায় দৈত্য এবং ধারালো দাঁতওয়ালা পশুদের শাসিত একটি বিশ্ব। আদিম মানুষের জন্য প্রতিটি ছায়ায় মৃত্যু লুকিয়েছিল। অজানা পথে বাড়ানো প্রতিটি পদক্ষেপ ছিল ভাগ্যের এক অনিশ্চিত খেলা। বিফোর হিস্ট্রি বিজ্ঞানে আপনাদের স্বাগতম, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক যুগের এক নাটকীয় যাত্রা। আজ আমরা আদিম মানুষদের বরফ যুগের শিকারীদের বিরুদ্ধে লড়াই করা এবং টিকে থাকা শিল্পে দক্ষ হয়ে ওঠার সাক্ষী হব। এটি নখ, পুরু চামড়া বা বিষের গল্প নয়, এটি বুদ্ধিমত্তা, সাহস এবং প্রকৌশল বিদ্যার জন্মের গল্প। আদিম পদার্থবিদ্যা থেকে শুরু করে শিকারি ধরার অভিনব ফাঁদ পর্যন্ত এভাবেই মানুষের বিবর্তনকে জীবন্ত করে তোলা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা বিচরণকারী দুঃস্বপ্নদের সাথে জমি ভাগ করে থাকত। জায়েন্ট শর্ট ফেসড বিয়ার আর্কটোডাস সিমুস ছিল তৃণভূমির এক দানব, যা তার পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালে ১২ ফুটেরও বেশি লম্বা হতো। এটি ছিল এক দৌড়বিদ ভাল্লুক, যার লম্বা এবং সরু অঙ্গগুলো ঘণ্টায় ৪০ মাইল বেগে ছুটতে সক্ষম ছিল। এর পাশাপাশি উঁত পেতে থাকত সেবার টুথড ক্যাট বা স্মাইলোডন ফেটালিস, যা ছিল ৭ ইঞ্চি লম্বা এবং করাতের মতো ধারালো দাঁতওয়ালা এক শিকারী, যা এক কামড়েই ঘরের রক্তনালী বিচ্ছিন্ন করে দিতে পারত। আর অন্ধকারের মধ্যে ডায়ার উলফ বা বিশাল নেকড়েরা ছায়ার মতো চলাফেরা করত, যারা অত্যন্ত সুসংগঠিত প্যাক বা দলে শিকার করত এবং তাদের নাছোড়বান প্রচেষ্টার মাধ্যমে শক্তিশালী শিকারকেও ক্লান্ত করে ফেলত। শারীরিকভাবে আদিম মানুষ এবং নিয়ান্ডারথালরা প্রতিটি সম্ভাব্য উপায়ে পিছিয়ে ছিল। আমাদের কোনো বর্ম ছিল না, আমাদের গতি ছিল না, আমাদের কোনো প্রাকৃতিক অস্ত্র ছিল না। আমরা মূলত ছিলাম সহজ লক্ষ্যবস্তু, ভঙ্গুর হাড়ের ধীর গতি এবং লোমহীন দ্বিপদ প্রাণী। নিছক শারীরিক লড়াইয়ে ফলাফল ছিল নিষ্ঠুর। যদি আমরা তাদের শর্তে লড়তাম, তবে আমাদের মৃত্যু ছিল নিশ্চিত। কিন্তু আদিম মানুষ বিবর্তনের এক ভারী বোঝা বহন করছিল, এক বিশাল এবং শক্তি ক্ষুধার্ত মস্তিষ্ক, যা শরীরের দৈনিক ক্যালোরির প্রায় ২০% খরচ করত। সেই মস্তিষ্কই একটি অস্ত্রে পরিণত হতে যাচ্ছিল, যা পৃথিবীর অন্য কোনো প্রাণী ব্যবহার করতে পারেনি: প্রাগৈতিহাসিক বুদ্ধিমত্তা। প্রত্নতত্ত্ব এবং নৃতত্ত্ব আদিম মানুষের অভিনব শক্তির এক রোমাঞ্চকর সত্য উন্মোচন করেছে। আমরা কেবল বরফ যুগেই টিকে থাকিনি, আমরা খাদ্য শৃঙ্খলের শীর্ষে পৌঁছানোর জন্য নিজেদের পথ তৈরি করেছি। গায়ের জোরের বদলে আদিম মানুষ খেলার নিয়ম বদলে দিয়েছিল। তারা থিওরি অফ মাইন্ড নামে পরিচিত একটি মানসিক উল্লম্ঘন ব্যবহার করেছিল। তারা কেবল প্রাণীদের অনুসরণ করেনি, প্রাণীটি কী ভাবছে তাও তারা আগে থেকে অনুমান করতে পারত। তারা শিকারীর ক্ষুধা এবং শিকারীর ভয়কে অনুভব করতে পারত। তারা আধুনিক মানচিত্রকারদের মতো নিখুঁতভাবে প্রাচীন দানবদের পরিযায়ন বা মাইগ্রেশন প্যাটার্ন নিয়ে পড়াশোনা করেছিল। তারা বরফ যুগের শিকারীদের চোখের আড়ালের জায়গাগুলো মুখস্থ করে ফেলেছিল এবং জানত যে একটি স্মাইলোডন লাফ দেওয়ার আগে তারা কতটা কাছে যেতে পারবে, এবং তারপর তারা মঞ্চ প্রস্তুত করেছিল। তারা প্রতারণার স্থপতি হয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে পরিবেশ নিজেই কঠিন কাজগুলো করে দিতে পারে। যখন মহাকর্ষ এবং ভূতত্ত্ব শিকারের কাজটা করে দিতে পারে, তখন কেন সামনাসামনি হামলার ঝুঁকি নেওয়া? দৃশ্যটি কল্পনা করুন, একজন নিঃসঙ্গ শিকারী উন্মুক্ত স্থানে পা রাখে, ইচ্ছাকৃতভাবে একটি প্রাণঘাতী শীর্ষ শিকারীর দৃষ্টি আকর্ষণ করে। পশুর কাছে এটিকে একটি ভুল মনে হয়, এক সহজ এবং একা শিকার। শিকারীটি পেশি ফুলিয়ে তেড়ে আসে, কিন্তু শিকারী আসলে শিকার করছে না, তাকে পরিচালিত করানো হচ্ছে। আদিম পদার্থবিদ্যায় পারদর্শিতার সাথে আদিম মানুষ ঘর্ষণ, টান এবং লিভারেজের নীতি ব্যবহার করেছিল। তারা ডেডফল ফাঁদ তৈরি করেছিল, সূক্ষ্ম কাঠি দিয়ে ভারসাম্য রক্ষা করা বিশাল কাঠের গুঁড়ি বা পাথর। লিভারেজের নীতি ব্যবহার করে একজন ছোট মানুষ তার নিজের ওজনের চেয়ে 10 গুণ বেশি ওজনের কিছু ছেড়ে দিতে পারত, যা মুহূর্তের মধ্যে ধাওয়া করা শিকারীকে পিষে ফেলত।
কিন্তু এই ফাঁদগুলো ছিল কেবল শুরু। লাকোট ডে স্যান্ট ব্রেলালের মতো স্থানগুলিতে প্রত্নতাত্ত্বিক ইঙ্গিত দেয় যে নিয়ান্ডারথালরা অসম্ভবকে জয় করতে আগুন এবং সুসংগঠিত ভীতি ব্যবহার করত। মশাল জ্বালিয়ে এবং একসাথে চিৎকার করে তারা একটি ভয়ের দেওয়াল তৈরি করত, যা বিশাল ম্যামথ এবং লোমশ গন্ডারদের খাড়া পাহাড়ের কিনারার দিকে তাড়িয়ে নিয়ে যেত। তারা আতঙ্ককে অস্ত্রে এবং মহাকর্ষকে জল্লাদে পরিণত করত। পাহাড়ের নিচে গোত্রটি পাথরের ছুরি নিয়ে অপেক্ষা করত, যা একটি বিশৃঙ্খল শিকারকে নিয়মতান্ত্রিক সংগ্রহে পরিণত করত। অন্যান্য গোত্ররা পরিযায়ন পথে বিশাল গর্ত খুঁড়তে কাঁধের হাড় এবং ম্যামথের দাঁত ব্যবহার করে কয়েক সপ্তাহ ব্যয় করত। এগুলো কেবল গর্ত ছিল না, এগুলো ছিল প্রকৌশলগত মৃত্যুফাঁদ, যা ডালপালা এবং তুষার দিয়ে ছদ্মবেশে ঢাকা ছিল এবং নিচে আগুন দিয়ে শক্ত করা কাঠের সূক্ষ্ম শুল বসানো ছিল। তারা কেবল শিকার করেনি, তারা ভূখণ্ড ব্যবস্থাপনার চর্চা করেছিল, যা পুরো পৃথিবীকে বিশাল সব প্রাণীদের জন্য একটি মাইনফিল্ডে পরিণত করেছিল। এই মারাত্মক শিকারীদের বুদ্ধিতে হারিয়ে দেওয়া কোনো খেলা ছিল না, এটি ছিল আমাদের বেঁচে থাকার অনুঘটক। বড় আকারের প্রাণীদের ফাঁদে ফেলা এবং মেরে ফেলার মাধ্যমে মানুষ প্রচুর পরিমাণে উচ্চ ক্যালোরির চর্বিযুক্ত মাংস এবং পুষ্টিগুণ সমৃদ্ধ বরহাড় সংগ্রহ করতে পেরেছিল। এই অতিরিক্ত ক্যালোরি মস্তিষ্কের ক্রমাগত বৃদ্ধিতে জ্বালানি হিসেবে কাজ করেছিল এবং দীর্ঘ এবং অন্ধকার শীতকালের মধ্যে ভাষা এবং সংস্কৃতির বিকাশে সহায়তা করেছিল। আমরা যেসব পশুকে বুদ্ধিতে হারিয়েছিলাম তাদের পুরু চামড়া শীতল তাপমাত্রার বিরুদ্ধে আমাদের বর্ম হয়েছিল। তাদের হাড় দিয়ে আমরা মানানসই পোশাক সেলাই করার সূচ তৈরি করেছিলাম, প্রথম সুর বাজানোর বাঁশি বানিয়েছিলাম এবং বর্ষার অগ্রভাগ তৈরি করেছিলাম, যা শেষ পর্যন্ত এই শিকারীদের বিলুপ্তির পথে নিয়ে গিয়েছিল। এই প্রাচীন টিকে থাকার কৌশলগুলো কেবল খাওয়ার উপায় ছিল না, এগুলো ছিল মানব উদ্ভাবনের স্ফুলিঙ্গ। লক্ষ লক্ষ বছর আগে একটি ফাঁদের লিভারেজ গণনা করার জন্য যে প্রাগৈতিহাসিক মেধা ব্যবহৃত হয়েছিল, সেই একই মেধা পরবর্তীকালে আধুনিক বিশ্ব গড়ার পদার্থবিদ্যা গণনা করেছিল। বরফ যুগের প্রচণ্ড শিকারী এবং প্রাচীন দানবদের বিরুদ্ধে নখ এবং পেশি হেরে গিয়েছিল, জয় হয়েছিল মানুষের বুদ্ধিমত্তার। আপনি যদি প্রাগৈতিহাসিক টিকে থাকা এবং প্রাচীন বিশ্বের আরও গোপন রহস্য উন্মোচন করতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন। বিফোর হিস্ট্রি বিজ্ঞানের পরবর্তী পর্বে আমাদের সাথে যোগ দিন, যেখানে অতীত কখনোই পুরোপুরি চাপা পড়ে থাকে না।